কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, কক্সবাজার জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় হেলাল ভাই, আমাদের মাঝে আছেন কক্সবাজার জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোর্শেদ ভাই, এবং আরও আছেন ফখরুল ভাই সহ আমাদের গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলার নেতৃবৃন্দ, ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, যুব অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দ, এছাড়া ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের আমাদের শাহ আলম ভাই সহ আমাদের দলীয়তা লোকমান, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক, সবার নাম নিতে গেলে সময় নষ্ট হবে। এই মঞ্চে যারা আছেন সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের এখানে আছেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, তিনি বক্তব্য রেখেছেন, এবং আমার সামনে আপনার বামে চেপে যান, এই পাশের মানুষ। কক্সবাজার জেলা সাংবাদিক বৃন্দ, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। মূলত এই কক্সবাজারে আসা আমাদের গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য জনাব জসিমউদ্দিন আকাশের আজকে বিবাহ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দাওয়াতে এসেছিলাম। তো আমাদের কাছে মনে হলো যে আমাদের নেতৃবৃন্দ যারা কক্সবাজারে যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথে একটু মত বিনিময় করা দরকার। যেহেতু গণ অধিকার পরিষদের একটি নতুন সংগঠন, সেক্ষেত্রে সবার উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখা, সবাইকে রাজনীতি সম্পর্কে জানানো, এগুলো দরকার। আমাদের সবাইকে একত্রে পেয়ে অত্যন্ত ভালো লাগছে। এই কক্সবাজারে অনেক মাটি ও মানুষের নেতা তৈরি হয়েছেন। তার অন্যতম একজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদ। তার সাথে আমরা একসাথে এই গণ অভ্যুত্থানে কাজ করেছি। আমাদের সংগ্রামী সভাপতি নূর, আমি সহ সালাউদ্দিন আহমেদ এবং আরও অনেক নেতৃবৃন্দ আমরা একসাথে এই গণ অভ্যুত্থানে কাজ করেছি। তার এই জেলাতে আজকে এসেছি যে কারণে তার কথা বলা। এই কক্সবাজারে এরকম আরও অনেক সংগ্রামী নেতৃত্ব রয়েছে যারা এই হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে গিয়ে গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। এই কক্সবাজারের টেকনাফে আমরা দেখেছি কিভাবে সেই সুখ্যাত ওসি প্রদীপ, সে প্রায় 2 শতাধিক মানুষকে গুলি চালিয়ে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। এই কক্সবাজারে মেজর চিনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, সেই সময় সর্বপ্রথম প্রতিবাদ করা হয়েছিল আমাদের পক্ষ থেকে, আর কেউ প্রতিবাদ করবে না। আমি এই বিষয়ে কিছু বলতে চাই। একজন সাংবাদিক আছেন মুক্তাদির রশিদ রমিও, তিনি নিউজের সাংবাদিক। তিনি আমাকে তথ্য দিয়েছিলেন যে একজন মেজরকে, সাবেক মেজর, তাকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। বাবুটাকে নিয়ে যান, আপনার বাবুটাকে নিয়ে যান। তিনি আমাকে তথ্য দিয়েছিলেন যে একজন সাবেক মেজরকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে কোনো গণমাধ্যম সংবাদ প্রচার করছিল না। এই কক্সবাজারের একটি আঞ্চলিক পত্রিকায় নিউজ হয়েছিল। পরবর্তীতে অবশ্যই
আমার যতদূর মনে পড়ে সেই নিউজটি সরিয়ে নেওয়া হয়েছিল। 24 ঘন্টা পর্যন্ত কোনো নিউজ আমরা দেখি না। সংবাদ প্রকাশ করা হয়েছিল, সেটিও লাইভ করা শুরু করে। যে মুহূর্তে গণমাধ্যম কাজ করছিল না, সেই মুহূর্তে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনৈতিক কর্মী, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রতিবাদের ঝাঁপ তুলেছিলাম। এবং নূর হোসেন তিনি সকালে আমার সাথে দেখা করে গেছেন। একটি অডিও ভাইরাল হয়েছিল আমার পেজ থেকে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে। নূর হোসেনকে ইয়াবার মামলা দিয়ে তাকে তুলে নিয়ে গিয়ে এই ওসি প্রদীপ নির্মমভাবে নির্যাতন করেছিল। আমি ওসি প্রদীপকে কল দিলাম, তখন তিনি মদ খেয়ে মাতা। আপনারা কে কে শুনেছেন সেই অডিও? এখানে কারা আছে? একটু হাত দেখান তো, কারা কারা শুনছেন? আপনারা মোটামুটি সবাই শুনেছেন। তার মানে কক্সবাজারের মানুষ মোটামুটি এই বিষয়ে অবহিত। সেই অডিও যখন সারা দেশে মানে ভিডিও আকারে ভাইরাল হলো, বিভিন্ন চ্যানেল থেকে, আমার পেজ থেকে দেখবেন, তারপরে সেই নূর হোসেনকে ওকে কিন্তু গুম করা হয়েছিল, খোঁজ দেওয়া হচ্ছিল না। ওকে কিন্তু তখন আটক দেখাতে অধিপতি বাধ্য হয়, অন্যথায় এই নূর হোসেনকেও গুম করে দিত সেই কুখ্যাত কুলাঙ্গার আছে প্রদীপ। ওকে কি কুলাঙ্গার বললে ভুল হবে? জনে বলেন ভুল হবে? এছাড়া আমার আরো মনে আছে, মহেশ খানের একজন শিক্ষার্থী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তাকে জঙ্গি অভিযোগে তাকে গুম করা হয়েছিল। কোথাও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এরপরে আমার সাথে যোগাযোগ করলো, আমি ফেসবুকে লেখালেখি করলাম। তার রুমমেট আমার পরিচিত, তিনি আমাকে তথ্য দিলেন যে এই ছেলেটি জঙ্গি না। তিনি আমাকে শতভাগ কনফিডেন্টলি বললেন এই ছেলেটি জঙ্গি না। আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখালেখি শুরু করলাম, তথ্য প্রমাণ শুরু করলাম যে এই ছেলেটি জঙ্গি না। এরপরে আল্লাহর রহমতে তিনি ফিরে এসেছিলেন আপনাদের মাঝে। আমি এই মুহূর্তে সেই ছেলেটির নাম মনে করতে পারছি না, অনেকেই হয়তো জানেন। মহেশখালীর একজন শিক্ষার্থী, আমার ফেসবুক পেজে খুঁজলে আমি পাবো সেই নামটি। এই কক্সবাজারের বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। বিভিন্ন সময় যেখানে অসহায় নিরীহ মানুষকে ফাঁসানো হয়েছে, আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যে কারণে আমি এই কক্সবাজারে এই প্রথম এসেছি, কিন্তু আমার কক্সবাজারের মানুষের সাথে কাজের সম্পর্ক রয়েছে, হৃদয়ের সম্পর্ক রয়েছে। এই কক্সবাজারের অনেকে আমাদের চিনেন, জানেন, ভালোবাসেন। আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক। এই কক্সবাজার পৃথিবীর একটি অন্যতম জায়গা যেখানে সি বিচ রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই কক্সবাজার জেলায় এই সি বিচে পর্যটকরা আসে। আমরা যদি চাই এটিকে আমরা আন্তর্জাতিক মানের একটি পর্যটক কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে আমাদের বৈদেশিক আয় বাড়বে, আমাদের রেমিট্যান্স বাড়বে। কিন্তু আমরা দেখি যে এই কক্সবাজারে বিভিন্ন হোটেল, তারা বিভিন্ন অনৈতিক ব্যবসা করে না, করে কিনা বলতে, যেটাকে মানে যদি আমি বলি হয়তো অনেকে লজ্জা পাবেন, মানে এক ধরনের নারীদেরকে নিয়ে এক ধরনের ব্যবসা এখানে চলে না? এগুলো বন্ধ করা দরকার না? এগুলো বন্ধ করার ব্যাপারে আমাদের আওয়াজ তুলতে হবে। বিভিন্ন জায়গা থেকে এইভাবে আমার কি বলবো, আমাদের নারীদেরকে
বিভিন্নভাবে ফাঁসিয়ে প্রলোভনে দেখিয়ে অর্থের বিনিময়ে এই যে নৈতিকতা বিক্রি চলছে, আমি এখানে যারা তরুণ বন্ধুরা আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাবো, এটি আপনাদের বন্ধ করতে হবে। প্রয়োজনে পুলিশকে সাথে নিয়ে আপনারা অভিযান চালাবেন যে হোটেলগুলোতে আসলে কি চলছে। ইয়াবার ব্যবসা চলে এই কক্সবাজারে, টেকনাফে চলে না? সেই ইয়াবা বদি গ্রেপ্তার হয়েছে। বদির বউ কি গ্রেপ্তার হয়েছে? বদির বউ কিন্তু ওবায়দুল কাদেরকে টাকা দিত। ওবায়দুল কাদের সাথে সেই বদির বিখ্যাত ছবি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাসে মাসে এই বদি করত ইয়াবার ব্যবসা, ইয়াবার সম্রাট, যা আয় হতো তার 50% যেত ওবায়দুল কাদের কোষাগার। আজকে দেশটা ধ্বংস করেছে এই বদি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে যে মাদকের আড্ডা, তার মূলে এই ইয়াবা বদি এবং বদির বউ এবং বদির বিভিন্ন নাতিপুতি, বিভিন্ন সেই সাঙ্গ পাঙ্গরা। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কক্সবাজারের মাটিতে আর কোনো মাদকের ব্যবসা চলবে না। কক্সবাজারের মাটিতে কোনো ইয়াবার ব্যবসা চলবে না। এই তরুণ সমাজ আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, আপনাদেরকে জাগ্রত হতে হবে। এই কক্সবাজারকে নতুনভাবে ঢেলে সাজানোর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা 24-এর গণঅভ্যুত্থানের বিপ্লবী যোদ্ধা, আপনারা নতুনভাবে এই দেশটা গঠন করেছেন, নতুনভাবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন। আপনারা কি পারবেন না ওই বদির হাত থেকে, বদির বউয়ের হাত থেকে এই কক্সবাজারকে বাঁচাতে পারবেন না? তাহলে লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। এতদিন আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, এইবার হবে ইয়াবাদের মাদকের বিরুদ্ধে লড়াই। কক্সবাজারের কোনো বাড়িতে ইয়াবার ব্যবসা চলবে না। টেকনাফের প্রত্যেকটা সীমান্তে আপনারা পাহারা বসাবেন। ওই মায়ানমার থেকে মূলত ইয়াবা বাংলাদেশে আসে, সুতরাং আমাদের ওই মায়ানমার সীমান্তে তারা পাহারা বসাতে হবে। আমার কাছে এরকম অসংখ্য তথ্য গেছে যে টেকনাফ সীমান্তে সেখানে বিজিবির সদস্যরা, বড় বড় কর্তা বাবুরা, তারাও মাদকের ব্যবসার সাথে জড়িত। মিথ্যা বললাম? এই বিজিবির সদস্যরা জড়িত না? তারা যদি সীমান্তে কড়া পাহারা বসায়, কারোর বাবার সাধ্য নাই মায়ানমার থেকে 1 পিস ইয়াবা বাংলাদেশে ঢুকবে। সুতরাং এই বিজিবি সীমান্তে যারা পাহাড় চৌকি বসায়, যে সকল বিজিবির সদস্যরা, সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। না বলেছে না? সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। সরকারের কর্মকর্তারা যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে, তাহলে তো মাদক সারা দেশে ছয়লাভ হয়ে যাবে। সুতরাং যে সকল সরকারের কর্মকর্তারা এই মাদকের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, হাসিনাকে প্রতিহত করেছি, আর দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ী ঘুষখোর সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। এই কক্সবাজারের অনেকে আমাকে জানিয়েছেন যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ডিসিএসপি যেভাবে কঠোর হস্তে এইগুলো দমন করা দরকার ছিল, তারা সেগুলো করতে পারছেন না। এখানে অবশ্যই গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন। আমি শুনেছি যে ডিসি অফিস থেকে একজন এসেছেন, আর পুলিশ তো প্রটোকল দিয়ে আমাদেরকে আনলেন। সেক্ষেত্রে অবশ্যই আমার এই বক্তব্য তাদের কাছে যাবে। আমি এই কক্সবাজারের ডিসিএসপিকে বলতে চাই, আপনারা কোনো দলীয় সরকারের দ্বারা এখানে নিয়োগ পাননি, আপনারা আমাদের দ্বারা, আমাদের সরকারের দ্বারা, জনগণের সরকারের দ্বারা, অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা দায়িত্ব পেয়েছেন। সুতরাং কোনো দলের পক্ষে আপনারা একনিষ্ঠভাবে কাজ করবেন না। আপনারা সকল দলের, সকল মতের, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। আমি সেটি আপনাদেরকে, এখানে সাংবাদিক ভাইরা আছেন,
অবশ্যই আমার বক্তব্য তাদের কাছে যাবে। আমি সেই দায়িত্ব এবং কর্তব্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই কক্সবাজারে কোনো মাদকের ব্যবসা চলতে দেওয়া যাবে না, এটি আমাদের 1 নম্বর দায়িত্ব। এবং এই যে রোহিঙ্গারা তারা ইচ্ছা মতন আসছে এবং ইচ্ছা মতন কেউ যাচ্ছে, তাদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে আসে, এই অভিযোগ কিন্তু রয়েছে না? অনেকে পায়ের পথে ইয়াবা নিয়ে আসে না? নিয়ে আসে কি না? সুতরাং এগুলো বন্ধ করতে হবে, কথাবার্তা বন্ধ করতে হবে। কক্সবাজারকে আগামী 1 মাসের মধ্যে মাদক মুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে হবে। 1 মাস টাইম দেওয়া হলো এবং এই ঘোষণা দিতে হবে ডিসি এবং এসপিকে। 1 মাসের মধ্যে কক্সবাজার যদি মাদক মুক্ত হয়, পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ মাদক মুক্ত হবে। কারণ এই জায়গা থেকে সারা দেশে ইয়াবা ছড়িয়ে পড়ে। পারবেন তো আপনারা কাজ করতে? বক্তব্য শেষ করব, তার আগে বলতে চাই, এই কক্সবাজার জেলা একটি সম্ভাবনাময়ী জেলা। এই জেলাকে যদি আমরা কাজে লাগাতে পারি, একটি মডেল জেলা হিসেবে তৈরি করতে পারি, তাহলে এই জেলা থেকে অন্যান্য জেলা তারাও কিন্তু নিজেদেরকে আবিষ্কার করার, তৈরি করার, উন্নত করার একটি সুযোগ পাবে, শিক্ষা পাবে। আমাদের অনেক দায়িত্ব, এখানে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, এখানে সাগর রয়েছে, এখানে অসংখ্য নদী রয়েছে, এখানে যে সম্পদগুলো প্রাকৃতিক সম্পদ, যেটি আল্লাহ রহমত এবং একই সাথে পর্যটন এলাকা, হোটেল ব্যবসা, মোটেল ব্যবসা, সুরকি উৎপাদন, কি নাই আপনাদের সবই আছে। আল্লাহর সমস্ত রহমত এই কক্সবাজারে রয়েছে, লবণ রয়েছে, সামুদ্রিক মাছ রয়েছে, কি নাই বলেন? কি নাই? সবই আছে। আল্লাহর সমস্ত রহমত এই কক্সবাজারে নাজিল হয়েছে। সুতরাং কক্সবাজারকে এমনভাবে সাজাতে হবে যাদেরকে অন্যান্য জেলার রাজনৈতিক নেতৃবৃন্দরা তারাও নিজেদের জেলাকে সেভাবে সাজানোর একটি অনুপ্রেরণা পায়। পারবেন তো ইনশাআল্লাহ? আর অনেক কিছু রয়েছে আমার পাশ থেকে আমার বন্ধুরা সহযোগিতারা ফিস করে বলছে, তো তারা ইতিমধ্যে তাদের বক্তব্য দিয়েছে। আমি সংক্ষেপ করতে চাই আর 2-4 মিনিট কথা বলতে চাই সমসাময়িক রাজনীতির বিষয়ে। প্রিয় বন্ধুরা, এই যে আওয়ামী লীগকে আমরা হটিয়েছি একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, এই কক্সবাজারে একটা সময় আপনারা ঘরের বাইরে বের হতে পারেন না আওয়ামী লীগের যন্ত্রণায়, কোনো সমাবেশ করতে পারেন নাই ছাত্রলীগের যন্ত্রণায়, আপনারা কথা বলতে পারেন নাই যুবলীগের যন্ত্রণায়। আজকে আমরা একটি স্বাধীনতা পেয়েছি যেখানে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল, তারা 2000 মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। সুতরাং আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি, গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আপনারা কি এই বিষয়ে একমত? জোরে বলেন একমত? হাত উঁচু করে দেখান একমত। গণহত্যা স্লোগান রাখবেন, বক্তব্য শেষ করে। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। এবং যেহেতু এই দলটি ৭১-এর পরে একবার গণহত্যা চালিয়েছে শেখ মুজিবের নেতৃত্বে, জাসদের ৩০,০০০ নেতা কর্মী গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। এই বাংলাদেশের প্রথম যে গুম হয় সিরাজ শিকদার, তখন শেখ মুজিব বলেছিল, কোথায় সিরাজ শিকদার? জাতীয় সংসদে দাঁড়িয়ে। সেই সময় আমরা দেখেছি মুজিব বাহিনী, রক্ষী বাহিনী কিভাবে জনগণের উপর দমন পীড়ন করেছে। এই কথাগুলো সেই সময় বলা যায়নি, এতদিন বলা যায়নি, কিন্তু এখন বলতে হবে। ৭১-এর পরে বাংলাদেশ
পথভ্রষ্ট হয় শেখ মুজিবের নেতৃত্বে। এবং দ্বিতীয়বার 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পথভ্রষ্ট হয়। যেমনিভাবে 71-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যা পরিচালিত হয়েছে, ঠিক একইভাবে 24 সালে শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা পরিচালিত হয়েছে। সুতরাং এই গণহত্যাকারীদের দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে আর রাজনীতি চলতে দেওয়া হবে না। এবং একই সাথে জাতীয় পার্টি এবং চলতে দলের দর্শকরা তারাও বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। গণহত্যার পরে কিসের রাজনীতি? অপরাধ করেছে, ওদের বিচার হতে হবে, ফাঁসি হতে হবে। অনেকগুলো রাজনীতি আমরা মানব না ইনশাআল্লাহ। আজকে কক্সবাজারের দুজন উপদেষ্টা এসেছে, একজন ধর্ম উপদেষ্টা, আরেকজন জানেন না। আচ্ছা, আমি শুনলাম যে 2 জন উপদেষ্টা এসেছেন, খুব ভালো কথা। তারা যেন ডিসি এসপিকে ওইভাবে নির্দেশনা দিয়ে যান। ও মৎস্য এবং প্রাণী সম্পদ ফরিদা। আচ্ছা, ফরিদা আসলে আমাদের অনেক দিনের পথ চলা সংগ্রামী মানুষ, অনেক অন্যায় অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমরা একসাথে অনেক কাজ করেছি। তারা এসেছেন, অবশ্যই ডিসিএসপিকে তারা সেইভাবে নির্দেশনা দিয়ে যাবেন যাতে করে তারা ফাংশন করে। কাউকে ভয় পেয়ে সঠিক কাজ থেকে বিরত থাকা যাবে না। বাংলাদেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, যদি আমরা ছাত্রলীগ আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করতে না পারি, তাহলে কিন্তু যে কোনো সময় তারা ফিরে আসতে পারে। তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এই সরকার শহীদের তালিকা প্রকাশ করতে পারে না। এখনো পর্যন্ত আহত যোদ্ধারা হাসপাতালের বিছানায় কাটাচ্ছে। এখনো পর্যন্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভবপর হয়নি। আমরা দাবি করেছিলাম প্রত্যেক শহীদ পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করেছিলাম প্রত্যেক আহত যোদ্ধাকে, যারা গুরুতর আহত, তাদেরকে 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দাবি করেছিলাম শেখ পরিবারের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। কিন্তু প্রত্যেকে তো দূরে থাক, এখনো পর্যন্ত একজন কেউ ধরে না। নিরাপত্তা দিচ্ছে, 5 থেকে বঙ্গ নিরাপত্তা দিচ্ছে। আওয়ামী লীগের হাইকমান্ডের যারা গণহত্যার মাস্টারমাইন্ড, সেই ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, সেই আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, সবাই বলতো হাসান মাহমুদ, এরকম আরো মাহমুদ যারা আছে, দরবেশ তাকে ধরেছে, এরকম মাহমুদদের এখন পর্যন্ত গ্রেফতার করে নাই। শুনলাম ওই বোরকা পরা শামীম ওসমান, তিনি এখন বোরকা খুলে ভারতের কাছাকাছি করছে, বিভিন্ন বাজারে বাজারে গিয়ে দয়াল বাবার কাছে দয়া চাচ্ছে, শেখ হাসিনা আবার ফিরে আসবে বীরের বেশে। এরা কিভাবে পারল? সেনাবাহিনীর হাতে 626 জন আশ্রয় নিয়েছিল। সেই তালিকা কেন এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা প্রকাশ করছে না? তারা কি পালিয়ে গেছে, নাকি পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে, নাকি সমঝোতা হয়ে গেছে? সেটি এই কক্সবাজারের মানুষ জানতে চায়। জানতে চায় না? জানতে চান? বলেন, জোরে বলেন, জানতে চান? কক্সবাজারের মানুষ জানতে চায়। আমি সরকারকে বলবো, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলান। শেখ হাসিনার সাথে আমরা মীমাংসা মানি না। ভারতকে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিলে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ভারতকে বলেন, ওবায়দুল কাদের থেকে শুরু করে যারা পালিয়ে গেছে, ওদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। ভারতকে বলেন যে ওদেরকে ফিরিয়ে দেন, শক্ত হন, কঠোর হন, নমনম করে ভারতের সাথে পারবেন না। শক্ত হতে হবে। যারা গণহত্যা চালিয়েছে এদেরকে আমরা মাফ করতে পারি না। এদেরকে মাফ করা হলে শরীরে একটা কষ্ট পাবে। এদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলাতে হবে।
আর ছাত্রলীগ, যুবলীগ, ক্যাডার লীগ, আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করতে হবে। এই কক্সবাজারে যারা গুম খুনের সাথে জড়িত, এক অতি প্রতীক 200-এর অধিক মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। নির্দেশ দিয়েছিল কারা? এই কক্সবাজারের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যারা আওয়ামী লীগের এমপি ছিল তারা। ওদেরকে ধরা হয়েছে? ধরা হয়েছে? বলেন না, ধরা হয়েছে? ধরা হয়নি। বহাল তবিয়তে আছে। ওদেরকে ধরতে হবে। এই যে বলছে যে যারা অপরাধী তাদেরকে ধরা হয়নি, তার মানে কি ওরা যে ইয়াবা ব্যবসা করতো সেই টাকা কি তাহলে আপনাদের দিয়েছে? কমিশন পাইছেন? অন্যথায় কেন ধরছেন না? সেই প্রশ্ন আমি ডিসিএসের কাছে করছি। অবশ্যই তাদেরকে ধরতে হবে। কোন সমঝোতা সহ্য করা হবে না, মানা হবে না, অন্যায় সমঝোতা অবশ্যই চলবে না। এটি হলো গণঅধিকার কমিশন। সর্বশেষ বলবো, আপনারা দেখেছেন এই অভ্যুত্থানে আমাদের ভূমিকা। 2018 সালে যে কুসংস্কার আন্দোলন করেছিলাম, সেই কুসংস্কার আন্দোলন থেকে পরবর্তীতে হাসিনার পতন হবে এটি আমরা কেউ জানতাম না। আল্লাহর শেষ রহমত, ওই আন্দোলন আবার ফিরে আসলো এবং জালিম হাসিনার ওই আন্দোলনের মাধ্যমে পতন হলো। এটি আমাদের জন্য একটি গর্বের বিষয় যে আমরা যে গণঅভ্যুত্থানের বীজ বপন করেছিলাম সেই বীজ পরবর্তীতে বৃক্ষে পরিণত হয়েছে এবং হাসিনার পতন নিশ্চিত হয়েছে। আপনারা কক্সবাজারের যারা গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদ, আমরা সংখ্যায় বড়দের মতন, আমাদের সংখ্যাটা বড় না হতে পারে কিন্তু আমাদের কলিজা আছে। আপনারা নেতৃত্ব দিয়েছেন, ভূমিকা রেখেছেন। হাসিনার পতনে গণঅধিকার পরিষদ অন্যতম ভূমিকা পালন করেছে। আমাদের সভাপতি গ্রেপ্তার হয়েছিল, তিনি যে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে অনেকে এখানে বলছেন 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়া। আমাদের 11 জন শহীদ হয়েছে, আমাদের সহযোদ্ধারা, অসংখ্য সহযোদ্ধা কারাবন্দী হয়েছে। আমাদের ছাত্রনেতা নাজমুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমার আগে বক্তব্য রেখেছে। আপনারা সায়েন্স ল্যাবে যে আন্দোলন দেখেছেন, লাখো লাখো মানুষ ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ছাত্র অধিকার পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছাত্রনেতা নাজমুল আমার সামনে এখানে বসে আছে, আপনারা দেখেছেন। এভাবে আমরা ভূমিকা রেখেছি। এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তো আর কথা বলাচ্ছি না, যেহেতু বিয়ে খেতে এসেছি, বিয়ে খেতে যেতে হবে। সর্বশেষ সাংবাদিকদেরকে বলবো, শুধু আপনাদেরকে বলবো, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, গুম, খুন সমাজে যা যা হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনারা তুলে ধরেন, ভয় পাবেন না। হাসিনারা বলে ভয় পেয়েছেন, এখন যদি লিখতে ভয় পান তাহলে কিসের স্বাধীনতা? এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি আপনারা কলম না চালান। আপনাদের মুখ চালান, কলম চালান। গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলার সকল সাংবাদিকের সাথে রয়েছে ইনশাআল্লাহ। ভয় পাবেন না, লিখেন। আপনারা জাতির বিবেক, আপনারা জাতির কাণ্ডারি, আপনারা লিখলে আর কোন মাফিয়ার জন্মে কক্সবাজার হবে ইনশাআল্লাহ, আর কোন পতির জন্মে কক্সবাজার হবে ইনশাআল্লাহ। লিখতে হবে, বলতে হবে, প্রতিবাদ করতে হবে। গণঅধিকার পরিষদ সারা বাংলাদেশে যে প্রতিবাদ শুরু করেছিল, সেই প্রতিবাদ সারা বাংলাদেশে সেই আগ্নেয়গিরির মতন পরবর্তীতে ছড়িয়ে যায় এবং শেখ হাসিনার পতন হয়। সুতরাং প্রতিবাদ করলে কি হয় আপনারা প্রত্যেকে জানেন। সংগ্রাম শুরু হয়েছে, সংগ্রামের প্রথম অধ্যায়ে শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনার প্রেতাত্মাদের এখনো পর্যন্ত পতন হয় না। সরকারের প্রত্যেকটা সেক্টরে হাসিনার প্রেতাত্মারা ঘুরে ফিরে বেড়াচ্ছে। যদি দেশকে বাঁচাতে হয়, জাতিকে বাঁচাতে হয়, তাহলে অবশ্যই এই হাসিনার প্রেতাত্মাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। দেশকে মুজিববাদ এবং হাসিনাবাদ থেকে মুক্ত করতে হবে। এই জন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। এবং একই সাথে সর্বশেষ বলবো, ভারতের আগ্রাসন, ভারত কিন্তু ষড়যন্ত্র করছে। হাসিনা 2 দিন পর পর অডিও ফাঁসের নাটক করে এবং তার নেতাকর্মীদেরকে চাঙ্গা করার চেষ্টা করে। আমি ছাত্রলীগ, যুবলীগের নিরীহ এবং সাধারণ কর্মীদেরকে বলবো, আপনাদের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, কোনো আক্রোশ নাই, কোনো ক্ষোভ নাই। যারা শুধুমাত্র অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, প্রতিরোধ
এবং নিরীহ সাধারণ নেতাকর্মীদেরকে বলবো, হাসিনার ফাঁদে আপনারা পা দিবেন না। হাসিনা পালিয়ে গেছে, আপনাদের কথা চিন্তা করে নাই। সুতরাং এখন কেন হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি বাঁচিয়ে রাখার চিন্তা আপনারা করবেন? ও নিরাপদে বসে আছে, আর আপনাদেরকে মাঠে নামাইতে চায়। মাঠে নামলেই তো আটক হবে। এই কক্সবাজারের ছাত্রলীগ মিছিল করবে, একজনের যান রক্ষা হবে না, কিন্তু জনগণ কিন্তু ছাড়বে না। সুতরাং হাসিনার অডিও শুনে, হাসিনার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, বীর বাহাদুর সাজতে গিয়ে খবরদার রাজপথে নামবেন না। রাজপথে নামলে জনগণ কিন্তু পিঠের চামড়া রাখবে না। স্পষ্ট কথা। সবাই ভালো থাকবেন। আমি কক্সবাজারের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটি আয়োজন করেছেন। আচ্ছা, আমাদের আমি এই বিষয়ে পরে কথা বলবো, যেহেতু আমি বিষয়টা জানি না। ধন্যবাদ সকলকে। সাংবাদিক ভাইরা ভালো থাকবেন, যারা এসেছেন আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।